তোমাদের এখানে তোমাদের কার কলেজ কোথায় একটু আমাকে একটু বলো, মেসেজ দিও তো। কলেজ এবং লোকেশন সিলেটে। নাইমা ফিনিশ, আচ্ছা সবারই সিলেটে। ঢাকায় প্রভাতে ঢাকা, আদিল, চিটাগাং। আচ্ছা বুঝছি, এক একজন এক এক জায়গায় আর কি। বিক্ষিপ্ত অবস্থায় আছে তোমরা সবাই। হ্যাঁ, 3 জন সিলেটে, একজন ফেনীতে, একজন চিটাগাং, একজন ঢাকা। তার মানে তোমরা আসলে স্ক্যাটার অবস্থাতেই আছো। ওকে, যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পড়তেছিলাম, একটা রেকর্ড হ্যাঁ দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। কেমিস্ট্রি চ্যাপ্টার 4 পড়তেছিলাম এবং সেখানে আমরা গত ক্লাসে বাফারের ম্যাথ গুলো করছিলাম। তোমরা বাফারের ম্যাথ প্র্যাকটিস করছো কিনা একটা আমাকে জানাও, মেসেজ দিও তোমরা। একটা হোমওয়ার্ক দিছিলাম তোমাদেরকে বাফার রিলেটেড, সেটার কি অবস্থা বলো। নাইমোস হোমওয়ার্ক সাবমিট করা হয় নাই। আচ্ছা, বাকিদের কি অবস্থা? ডান। আচ্ছা, সবাই হোমওয়ার্ক দিছো, খুবই ভালো কথা। কারণ তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। হয়তো তুমি আজকে করো নাই, কিন্তু তোমাকে কালকে হোক পরশু হোক ঠিকই এই ম্যাথ গুলা করতে হবে। এই ম্যাথ না করে তুমি পার পাবা না, এটা হচ্ছে মেইন কথা। তো যারা করে ফেলছো তারা খুবই ভালো কাজ করছো, তোমরা ঠিকঠাক ভাবে আগাচ্ছ। তোমরা পেরেশানিতে পড়বো না, অন্তত বাকিদের মতো। বাকিরা পেরেশানিতে ঠিকই পড়বা, যারা যারা সিরিয়াস হইতেছো না এত কিছু বলার পরেও। আচ্ছা, তো আজকে আমি তোমাদের বলি এরপর কি আছে অ্যাকচুয়ালি টপিকে। তোমাদেরকে রক্তের বাফারের কথা বলা আছে, একটু বোঝার চেষ্টা করো। তোমাদেরকে আমি তো বাফারের ম্যাথ গুলো করাইছি, এরপর হচ্ছে রক্তের যে বাফার। রক্তে কিন্তু কার্বনিক অ্যাসিড বা বাইকার্বনেট অ্যাসিড কিন্তু হচ্ছে রক্তে বাফার কাজের জন্য দায়ী, যেটা আমি একটা ক্লাসে বলছিলাম, তাই না? যে কার্বন ডাই অক্সাইড, আমরা জানি যে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করি, সেটা থেকে হচ্ছে কার্বনিক অ্যাসিড আসে। তো সেটাই হচ্ছে রক্তে বাফার হিসেবে কাজ করে। তোমরা একটু আমাকে বলো, বায়োলজিতে অনেকেই পড়ে ফেলছো বা পড়তেছো, কিছুটা হইলেও পড়ছো, যে আমরা যে শ্বাস প্রশ্বাসটা নেই, আমরা নিঃশ্বাসের সময় হচ্ছে অক্সিজেন গ্রহণ করি। সেই অক্সিজেনটা আবার হচ্ছে শরীরে বিভিন্ন জায়গায় যায় এবং কোষীয় বিভিন্ন ক্রিয়ার ফলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়, সেটা আবার শরীর থেকে বের হয়ে যায় নিঃশ্বাসের মাধ্যমে। শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বের হয়ে যাচ্ছে সেটা, তাই না? তো আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি গ্রহণ করতেছো অক্সিজেন, ছাড়তেছো কার্বন ডাই অক্সাইড, তো মাঝখান থেকে কি ঘটতেছে? কারো কি এই মেকানিজমটা জানা আছে? অ্যাকচুয়ালি অক্সিজেনটা যাচ্ছে কোথায়, কিভাবে যাচ্ছে এবং সেটা কিভাবে বের হচ্ছে? বলো তো, কারোর জানা আছে? অন্বেষা বলো। এগুলো তোমাদের আছে কিন্তু, ইন্টার বায়োলজিতে আছে, 9-10 কিছুটা ছিল আই থিংক, থাকার কথা আসেনি। অন্বেষা আনমিউট করে বলো, তোমার কথা শোনা যাচ্ছে না। ভাইয়া, অক্সিজেন শর্করার সঙ্গে বিক্রিয়া করে আমাদের কোষে, তো বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করে। আর ওই কার্বন ডাই অক্সাইড সোডিয়াম বাইকার্বনেট আর পটাশিয়াম বাইকার্বনেট রূপে আচ্ছা অন্বেষা, আমার কথা শুনতে ফুসফুসে পাই নাই, আসে, আর কারণ হচ্ছে আমার একটা সেখান কল থেকে চলে মনে আসছিল। হয় আচ্ছা অন্বেষা, তোমার কথা আমি মিস করে গেছি, কারণ আমার একটা কল চলে আসছিল। তো তুমি বলতে চাচ্ছ যে আমাদের অক্সিজেনটা কোষে শর্করার সাথে বিক্রিয়া করতেছে, তারপর সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে, এরকম কিছু, ভাইয়া। রাইট? আমার পয়েন্ট, হ্যাঁ হ্যাঁ বলো বলো। জি আমার পয়েন্ট ভাইয়া, ওইটা ছিল তারপর না, পয়েন্ট কার্বন ছিল ডাই যে অক্সাইড পটাশিয়াম বাইকার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট রূপে মেবি ফুসফুসে যায়। হম হম যায় কিভাবে? তুমি তো নিঃশ্বাস গ্রহণ করলা, এটা রক্তের কিভাবে মাধ্যমে। শর্করা পর্যন্ত বুঝতে? দ্যাটস দ্য পয়েন্ট। দেখো, তুমি যখন নিঃশ্বাস নিচ্ছ ভাইয়া, তখন তোমার ভাইয়া অক্সিজেনটা, রক্তের
চলে যায় হচ্ছে ফুসফুসে। আমি তোমাদের অ্যাকচুয়াল কাহিনীটা বলি। হ্যাঁ, তুমি হচ্ছে বিক্রিয়ায় বেশি ফোকাস করতেছো, আমার বিক্রিয়া নিয়ে আসলে আমাদের টপিক ছিল না। আমার কথা হচ্ছে রক্ত নিয়ে, কারণ আমাদের টপিক হচ্ছে রক্ত, বাফার ক্রিয়া। সো অ্যাকচুয়ালি কার্বন ডাই অক্সাইডটা, তুমি যে অক্সিজেনটা গ্রহণ করতেছো, এটা প্রথমে যায় ফুসফুসে। ফুসফুসে অ্যালভিওলাস বা অ্যালভিওলাস, তুমি মিট করে রাখো, নয়েজ আসতেছে। ফুসফুসে হচ্ছে কি থাকে, যে শ্বাসযন্ত্র থাকে, এটার নাম কি বলো? তোমরা মেসেজ দাও, তোমরা তো জানো তো সবকিছু। ফুসফুসে যে শ্বাসযন্ত্র যেটা কাজ করে আর কি, এটাকে কি বলো? এটা কি তো ফুসফুসই তো বলি আমরা নাকি? হ্যাঁ অনেশা বলো। ভাইয়া ব্রাঙ্কিওল। ব্রাঙ্কিওল, হ্যাঁ বলতে পারো সায়েন্সের ভাষায়। সেখানে হচ্ছে অ্যালভিওলাস এরকম ছোট ছোট কোষ থাকে। কোষ না, ওটাকে বলা হয় কুটিরের মতো আর কি। ওই জায়গায় বায়ুথলি বলো, ওই জায়গায় হচ্ছে অক্সিজেন যায়, গিয়ে সেটা রক্তের সংস্পর্শে চলে আসতে পারে। স্বাভাবিকভাবেই অক্সিজেনটা তখন রক্তে চলে যায়। হ্যাঁ বায়ুথলি, এক্স্যাক্টলি। এইভাবে ওই জায়গায় গিয়ে এক্স্যাক্টলি অক্সিজেনটা রক্তে পৌঁছায় যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেখান থেকে রক্তের মাধ্যমে, রক্তে জানো তোমরা শিরা আর ধমনী আছে। বলো তো, আমাদের শরীরে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে শিরা, একটা হচ্ছে ধমনী। দুইজনের কাজ কিন্তু সেম না, দুইজনের মধ্য দিয়েই রক্ত যায়, কিন্তু কোনটার মধ্য দিয়ে অক্সিজেন বাহী রক্ত যায় আর কোনটার মধ্যে কার্বন ডাই অক্সাইড বাহী রক্ত যায়? প্রভাত বল। ধমনী দিয়ে সাধারণত অক্সিজেনবাহী, আর শিরা দিয়ে কার্বন ডাই অক্সাইড বাহী। কিন্তু মহাধমনী দিয়ে আবার কার্বন ডাই অক্সাইড যায়, আর মহাশিরা দিয়ে এই এই অক্সিজেন যায়। মানে ওইটা তুমি হলো খুব ভালো ব্যতিক্রম। করে পড়ছো, বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। তার মানে তুমি যখন নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করতেছো, সেটা ধমনীর মাধ্যমে তোমার ফুসফুস থেকে সারা শরীরে সব জায়গায় ছড়ায় যাচ্ছে। সেটা মস্তিষ্ক বলো, হাত বলো, পা বলো, সব জায়গায় ছড়ায় যাচ্ছে। এবং সব জায়গায় আছে কি, কোষ। সেই কোষ আবার অক্সিজেন গ্রহণ করে, যেটা অন্বেষা বলছে, একটাকে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে কোষের মধ্যে। সেখান থেকে হচ্ছে শ্বসনের ক্রিয়ার ফলে কার্বন ডাই অক্সাইড রিলিজ হয়। সেই কার্বন ডাই অক্সাইড আবার রক্তে মিশে যায়। রক্ত আবার ওই শিরার মাধ্যমে ওই কার্বন ডাই অক্সাইডটাকে আবার ফুসফুসে নিয়ে আসে, ফুসফুস থেকে সেটা আবার বের হয়ে যায় প্রশ্বাসের মাধ্যমে। সো রক্ত হচ্ছে ট্রান্সপোর্ট। রক্ত ট্রান্সপোর্ট কি ট্রান্সপোর্ট করে? কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেন ট্রান্সপোর্ট করে, পাশাপাশি সে গ্লুকোজও ট্রান্সপোর্ট করে। গ্লুকোজ ট্রান্সপোর্ট করে এনার্জি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে সমস্ত শরীরকে হচ্ছে পর্যাপ্ত এনার্জি দিয়ে রাখে, সেটা অন্য হিসাব। কিন্তু আমাদের ফোকাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের উপরে। তার মানে রক্তকে আমরা এই কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পরিবাহী পদার্থ হিসেবে কাউন্ট করতে পারি। রক্ত এই যে আমাদের শ্বাস নিঃশ্বাসের ফলে যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পাই, সেটা হচ্ছে প্রবাহিত করে। এখন রক্ত যদি পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন না পায়, তখন সে সেটা কোষকে দিতে পারে না। আর কোষ একটা লিমিটেড টাইমের পর্যন্ত যদি অক্সিজেনের অভাবে থাকে, তাহলে কোষগুলো আস্তে আস্তে মরে যাওয়া শুরু করে। কারণ কোষগুলো বেঁচে থাকার জন্য তার শ্বসন ক্রিয়া ঠিক রাখতে হবে। কোষের মধ্যে যে শ্বসন বিক্রিয়া ঘটে, এটা ঠিক রাখতে হবে। এটা কিছু সময়ের জন্য অফ হয়ে গেলে কোষগুলো মারা যাইতে শুরু করে। তো স্বাভাবিকভাবেই তখন আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়, এবং কিছুক্ষণ নিঃশ্বাস অফ থাকলেই বা শ্বাস প্রশ্বাস অফ থাকলে আমাদের মারা যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়ে যায়, তাই না? ব্রেন স্ট্রোক বলো, যাই বলো, হৃৎপিণ্ড তার কাজ বন্ধ করে দেয়। হৃৎপিণ্ড তার কাজ বন্ধ করবে না তো কি করবে? হৃৎপিণ্ড পাম্প করতেছে, হৃৎপিণ্ড একটা হচ্ছে পাম্প। সে হচ্ছে রক্ত পাম্প করে। পাম্প করে আহ, আহ, যে শিরাটা, তুমি একটু চিন্তা করো যে আমাদের যে অক্সিজেন বাহী যে রক্ত, এটা প্রথমে যায় কিন্তু হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে গিয়ে সে এনাফ ফোর্স পেয়ে যায়, যে ফোর্সের কারণে সে সারা শরীরে ছড়া যেতে পারে। এখন হৃৎপিণ্ড যদি তার কাজ বন্ধ করে দেয়, পাম্প করা বন্ধ করে দেয়, মিনিটে 70 থেকে 80 বার পাম্প করে হৃৎপিণ্ড, এটা যদি বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু আহ, রক্তের যে ফ্লোটা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি একটা হিসাব এরকম দেখছিলাম, আমার ঠিক মনে নাই, যে প্রতি ঘন্টায় না যেন প্রতি মিনিটে রক্ত হচ্ছে কত লিটার এরকম পরিবাহিত হয়, এরকম একটা হিসাব ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেকদিন আগে দেখছিলাম। হ্যাঁ বুঝটা কি বললা বলো তো? বুঝটা বলো, আনমিউট করে বলো। ও আচ্ছা, তুমি কথা শোনা যাওয়ার ভাইয়া কথা বলছো, নাইমা সরি। বলছে যে হ্যাঁ হ্যাঁ নাইমা বুঝতে বলছে পারছি, শুনতে পায় বুঝতে না, এটা পারছি, বলছে ওকে ওকে, শুনতে পাচ্ছে। খেয়াল করিনি আমি তার আগে মেসেজটা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে রক্ত খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেই রক্তে
বাফার ক্রিয়াটা রক্তের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড চলে আসে তখন রক্তে হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি হয়, এবং সেটার সাথে লবণ মিশে, বাইকার্বনেট লবণ মিশে হচ্ছে তোমরা একটু চিন্তা করো যে ধরো সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে অ্যাসিড হিসেবে, বা শুধু বাইকার্বনেট চিন্তা করো, শুধু বাইকার্বনেটটা হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করে, কারণ বাইকার্বনেট একটা পজিটিভ চার্জ এবং সে হচ্ছে আরেকটা হাইড্রোজেন ছেড়ে দেওয়ার ক্ষমতা রাখে, কারণ তার মধ্যে একটা অতিরিক্ত হাইড্রোজেন আছে। সো আমরা আবার জানি যে একটা হাইড্রোজেন ছেড়ে দেওয়ার ক্ষমতা যে রাখে বা একটা হাইড্রোজেন যে ছেড়ে দিতে পারে সেটাকে বলা হয় এসিড। সো এই বাইকার্বনেট একটা হাইড্রোজেন, কেন বলা হয় বাইকার্বনেট, মানে একটা হাইড্রোজেন থাকার কারণে তার নাম বাইকার্বনেট, নাহলে শুধু কার্বনেট বলতাম। সে বাইকার্বনেট একটা হাইড্রোজেন ছেড়ে দিয়ে কার্বনিক অ্যাসিডে বা কার্বনেট আয়নে, কার্বনেট মূলকে পরিণত হয়। সো স্বাভাবিকভাবেই তাকে আমরা অ্যাসিড হিসেবে ট্রিট করতে পারি। সো এইভাবে রক্তে একটা বাফার ক্রিয়া হয়, বাফার দ্রবণ তৈরি হয়, এটাকে আমরা বাফার দ্রবণ, রক্তের বাফার ক্রিয়া বলি, বাফার দ্রবণ বলি, এবং সেটা রক্তের পিএইচ, যেটা হাইড্রোজেনের যে ঘনমাত্রা, সেটাকে কনস্ট্যান্ট রাখতে সাহায্য করে। ওকে, তবে হ্যাঁ, রক্তের পিএইচ কিন্তু কিছুটা আপ ডাউন করে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 7.4 পিএইচ এ সে তার পিএইচটাকে স্টেবল রাখার চেষ্টা করে। কোনো কারণে যদি পিএইচ 7.4 থেকে বেড়ে যায়, সে আবার সেটাকে কমায় ফেলতে সক্ষম। আবার যদি 7.4 থেকে কিছুটা কমে যায়, সে নিজে থেকে সেটা বাড়ায় আবার 7.4 এ নিয়ে আসতে সক্ষম। তবে যদি বেশি বিচ্যুত হয়ে যায়, তখন সে নিজে নিজেই কাজটা করতে পারে না, তখন আমাদেরকে ওষুধ খাইতে হয়, এবং সে মেডিসিনের মাধ্যমে আমরা আমাদের রক্তের পিএইচটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে পারি। ওকে, সো রক্তের বাফার কেয়ারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রক্তের পিএইচ যদি একটু ওঠানামা করে, তাইলেই তোমার শরীরের নানান ধরনের উপসর্গ দেখা দিবে। তার মধ্যে সবচেয়ে কমন যে উপসর্গটা দেখা দেয় সেটা হচ্ছে জ্বর হবে তোমার। ওকে, জ্বর, মাথা ব্যথা, এগুলো খুব কমন উপসর্গ রক্তের পিএইচ যদি ওঠানামা করে। ওকে, সো এগুলা তার মানে বুঝতে পারতেছো রক্তে আসলে বাফারটা কত গুরুত্বপূর্ণ, তার পিএইচটা ঠিক রাখাটা কত জরুরি। এখন পিএইচ শুধু রক্তেই জরুরি তা না, পিএইচ হচ্ছে কৃষি ক্ষেত্রেও পিএইচ এর অনেক ভূমিকা আছে। তোমরা খেয়াল করলেই দেখবা, কৃষি শিক্ষা তো পড়ে আসছো অনেকেই, যদি মেয়েরা হয়তো গার্হস্থ্য পড়ে আসছো, যে কৃষি শিক্ষা বই যারা পড়ছো বা কৃষি রিলেটেড যারা টুকটাক খবর রাখো, তারা জানো যে জমিতে কি করা হয়। জমিতে হচ্ছে সার ছিটানো হয়, জমিতে কি ছিটানো হয়, সার দেয়া হয় জমিতে। তারপর হচ্ছে জমিতে পুকুরে চুন প্রয়োগ করা হয়, হ্যাঁ, পিএইচ ঠিক করার জন্য, পানির যেন মাছ ঠিকঠাক ভাবে বাস করতে। এই কৃষি ক্ষেত্রে কিন্তু এই যে সার দেয়া, চুন ছিটানো, এগুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ কিছু কিছু উদ্ভিদ ক্ষারীয় মাটিতে ভালো ফলন হয়, কিছু কিছু উদ্ভিদ কিছুটা অম্লীয় হইলে বেটার, যদিও তার সংখ্যা খুব কম। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যাদের ফলন যদি মাটি নিউট্রাল হয় সেই জায়গায় বেশি হয়। তো বেশিরভাগই ক্ষারীয় মাটিতেই ভালো হয়। তো প্রত্যেকটা উদ্ভিদের জন্য পিএইচ এর একটা মাত্রা আছে, যে এই উদ্ভিদটা 8 পিএইচ মাত্রার মাটিতে ভালো হয়, সবচেয়ে বেটার ফলন হয়। ওকে, তো সেই চিন্তা করে মাটিকে প্রসেস করতে হয় আগে, এই কারণে আমরা বিভিন্ন সার ছিটাই, যেমন সার টিএসপি, পটাশিয়াম সার, ইউরিয়া সার ছিটাই, এগুলো ম্যাক্সিমাম দেখো ক্ষারীয় সার। তারপর হচ্ছে চুন ছিটাই, জমিতে পানিতে চুন ছিটাই, ক্ষার ছিটাই। কেন? কারণ দেখা যায় যে পুকুরে অনেকদিন ধরে একটা পুকুর যখন হচ্ছে ধরো পড়ে আছে, যেটাকে ইউজ করা হচ্ছে না, ওই পুকুরে গাছপালা থেকে পাতা পড়ে, বিভিন্ন উদ্ভিদের ডালপালা এসে পড়ে, এবং এইগুলো পানিতে দীর্ঘদিন থাকার ফলে কি হয়, পচন ক্রিয়ার সৃষ্টি হয়। ভাইরাস ব্যাকটেরিয়া এসে অ্যাটাক করে এবং এই পাতা টাতা এগুলো পচে যাওয়া শুরু করে, পানির কালার তখন দেখবা কিছুটা সবুজ কালারের হয়ে গেছে। তো এই পচন ক্রিয়ার ফলে ওইখানে একটা অম্লীয় ভাব সৃষ্টি হয়। আমরা জানি যে পচন ক্রিয়ার ফলে ওইখান থেকে পিএইচ এর মাত্রা কমে যায়, পিএইচ এর মান কমে যায়। যেমন তোমাদের বাসায় যদি খাবার টাবার পচে যায়, খেয়াল করলে দেখবো এটা পিএইচ এর মান কিন্তু কমে যায়। সো স্বাভাবিকভাবেই এই কম পিএইচ এর এই অম্লীয় পানিতে মাছের বেঁচে থাকার মানে জন্য খুবই টাফ হয়ে যায়। সো আমাদেরকে মাছ ভালোভাবে চাষ করতে হইলে তার পিএইচটা ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। এখানে আমরা চুন মিশাই, কারণ কি চুন হচ্ছে ক্ষার, ক্ষার এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পানিটাকে কিছুটা নিউট্রালের কাছাকাছি নিয়ে আসে।
সো স্বাভাবিকভাবেই তখন সেটা মাছের জন্য মোটামুটি পারফেক্ট এবং উপযুক্ত পানিতে পরিণত হয়। তাহলে বুঝতে পারতেছো কৃষি ক্ষেত্রে পিএইচটা কত গুরুত্বপূর্ণ। এই যে চুন ছিটাচ্ছে, সার ছিটাচ্ছে, এমনি এমনি না, এগুলোর পিছনেও কারণ আছে, রাইট? এগুলোর পিছনেও কারণ আছে। তারপর এখানে বলা আছে রসায়ন শিল্পে পিএইচ। রসায়ন শিল্পে পিএইচ, রসায়ন মানেই তো পিএইচ। ইন্ডাস্ট্রি, কলকারখানা, যেসব জায়গায় কেমিক্যাল নিয়ে কাজ, সেখানেই তো হচ্ছে পিএইচ। তুমি তোমার বাসার শ্যাম্পুর কথা চিন্তা করো, সাবানের কথা চিন্তা করো, তুমি যা নিয়ে কেমিক্যাল যত প্রোডাক্ট নিয়ে কাজ করতেছো সবকিছুর কথা চিন্তা করো, লোশন, হ্যান ত্যান, এই সেই, সবগুলোর কিন্তু একটা নির্দিষ্ট পিএইচ আছে। এই পিএইচ এর চেয়ে কম বা বেশি হইলে সেটা তোমার শরীরের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে, শরীরে নানান ধরনের সাইড এফেক্ট ফেলতে পারে। ওকে, যেমন সাবান সাধারণত একটু ক্ষারীয় তৈরি করা হয়, কারণ আহ সেটা তখন আমাদের শরীরের ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করতে পারে। আবার শ্যাম্পু যেটা, ওইটা কিছুটা অম্লীয় রাখা হয়, তার মানে এবং কাপড় কাচার সাবান অনেক বেশি ক্ষারীয় হয়। তো নানান ধরনের, যেমন থালা বাসন মাজার যে সাবান, ওইটা আবার ক্ষারীয় রাখা হয়। কেন? কারণ থালা বাসনে তেল চর্বি জমা হয়, তেল চর্বি উঠানোর জন্য ক্ষার দরকার। তো স্বাভাবিকভাবেই সেই সাবানগুলো ক্ষারীয় হয়, অনেক বেশি ক্ষারীয় হয়। তার মানে পয়েন্টটা হচ্ছে কি, যে এক একটা ইউজের জন্য যে জিনিসটা আমরা ইউজ করবো তার পিএইচ এক এক রকম হইতে হবে। যেমন থালা বাসনের জন্য যে পিএইচ দরকার, বা শরীরের ময়লা পরিষ্কার করার জন্য তো সেম পিএইচ এর সাবান দরকার নাই, তাই না? মানে পিএইচ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে সাবান বানায় ফেললেই হয়ে যায় না, তার পিএইচ এর মাত্রাটাও আমাদেরকে ঠিকঠাক রাখতে হবে, নাহলে সেটা আমাদের শরীরের জন্য নানান ধরনের এফেক্ট ফেলতে পারে শরীরের উপরে। তাহলে আমরা বুঝতেই পারতেছি এগুলোকে টয়লেট্রিজ বলা হয়। আমরা সাধারণত এই প্রসাধনী যেসব ইউজ করি, অনেকে মেকআপের বিভিন্ন টুলস ইউজ করো, হ্যান ত্যান, এই সেই, তেল, এই সেই, যদিও তেলের পিএইচ, তেল তো একটা ন্যাচারাল জিনিস, ওইটার পিএইচ কে চেঞ্জ করার দরকার পড়ে না। তো প্রত্যেকটা জিনিসের আমাদের মেইন কথা হচ্ছে পিএইচ মেনটেন করেই প্রত্যেকটা জিনিস আমাদেরকে বানাইতে হয়। কেমিক্যাল যত প্রোডাক্ট আছে, এমনকি ওষুধ শিল্পেও পিএইচ এর গুরুত্বের কোনো শেষ নাই। তোমার গ্যাস্ট্রিক হয়েছে, এটা হিস্টাসিন এনে খেয়ে ফেললা, গ্যাস্ট্রিকের একটা ওষুধ এনে খেয়ে ফেলা, সেক্লো 20 এনে খেয়ে ফেললা, কেন এই ওষুধটা খাইলা? অন্য কোনো ওষুধ না কেন? গ্যাস্ট্রিক হওয়া মানে তোমার পেটে হচ্ছে গ্যাস ফর্ম করতেছে, তার মানে অম্লীয় একটা অবস্থা তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এটাকে তোমার কি করতে হবে? নিউট্রাল করতে হবে, স্টেবল করতে হবে। তাহলে এটাকে স্টেবল করার জন্য কি দরকার? ক্ষার দরকার। সো আমরা যে ওষুধটা তখন গ্রহণ করি ওটা ক্ষারীয় হয়, সেটা গিয়ে ওই অম্লটাকে কি করে ফেলে? নিউট্রালাইজ করে ফেলে, ফলে আমরা আবার স্বাভাবিক অবস্থা চলে আসতে পারি। এরকম রক্তের পিএইচ যখন ওঠানামা করে তখন সেই অনুযায়ী আমাকে ওষুধ গ্রহণ করতে হয়। যদি রক্তের পিএইচ বেড়ে যায় তখন অম্লীয় ওষুধ খাই, যদি রক্তের পিএইচ কমে যায় তখন আবার ক্ষারীয় ওষুধ খাই। তো প্রত্যেকটা ওষুধের কিন্তু কারণ আছে যে কেন এই ওষুধটা খাচ্ছি। কারণ ওষুধ শিল্পেও পিএইচ এর প্রচুর ভূমিকা আছে, গুরুত্ব আছে। তো সব মিলায় যে লোশন, পাউডার, হ্যান ত্যান, সবগুলোর একটা পিএইচ এর মাত্রা কিন্তু ঠিকঠাক করতে হয়। যত কোম্পানি যত নামি দামি হয়, তাদের সায়েন্টিস্টরা তত ভালো হয়, তারা এইসব জিনিসে বেশি কেয়ারফুল থাকে। ওকে, আর যত বেনামি কোম্পানি দেখবা, তাদের কাজ হচ্ছে খালি প্রোডাক্ট বানায় বিক্রি করতে পারলেই হয়। এটা কি এফেক্ট পড়লো না এফেক্ট পড়লো এগুলো দেখার তাদের কোনো কাজ নাই। তারা তাদের প্যাকেটের উপর লিখে দেয় যে পিএইচ এত, হ্যান ত্যান, কিন্তু আসলে এটা মেনটেন হচ্ছে কিনা এটা আমরা নিশ্চিত না। বড় বড় কোম্পানি আবার তাদের তো লাভও অনেক বেশি, তো তাদের টাকা পয়সার কোনো সমস্যা নাই যে একজন সায়েন্টিস্ট রাখলে খুব সমস্যায় পড়তে হবে। তাদের দেখা যায় এইসব গুণগত মান সাধারণত ঠিক রাখা হয় সায়েন্টিস্টের মাধ্যমে। সো এই কারণে বড় বড় নামীয় ব্র্যান্ডের পণ্যগুলো সাধারণত আমরা ধারণা করে নিতে পারি যে হ্যাঁ, তাদের গুণগত মানটা হয়তো তারা ঠিক রাখতেছে, আমরা ধারণা করতে পারি, যদিও ভিতর কাহিনী আমরা জানি না সব। তো এগুলাই তোমাদের পিএইচ নিয়ে ফিনিশিং কথাবার্তা ছিল। এগুলোকে বলা হয় পিএইচ এর গুরুত্ব। তোমরা যার কাছে যে বই আছে সেই বই থেকে এই পিএইচ এর গুরুত্বগুলো ভালো করে পড়ে ফেলবা। ওকে, এবং তোমরা হচ্ছে বিশেষ করে অবজেক্টিভের জন্য এই টপিকটা বেশি ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে পড়বা। কোনো কোশ্চেন থাকলে হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে আস্ক করবা। তো পিএইচ নিয়ে তোমাদের কি আর কোনো কোশ্চেন বা কিছু বলার আছে, নাহলে এই পিএইচ এর টপিক শেষ আজকে আমাদের? আমরা এখন নতুন টপিকে যাব, যেটাকে তাপ রসায়ন বলা যায়। রসায়নে তাপের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব, একেবারে এই চ্যাপ্টারের শেষ টপিক। পিএইচ নিয়ে বা লাস্ট কোনো ক্লাস নিয়ে বা যে কোনো কিছু নিয়ে তোমরা তো অনেকে হোমওয়ার্ক করছো, কোনো কিছু নিয়ে কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, তাই তো? ওকে, ফাইন। তাহলে মানে এট লাস্ট অবশেষে আমাদের
পিএইচ এর একটা বিশাল টপিক শেষ হলো। সে কবে পিএইচ শুরু করছিলাম মনে আছে? বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। তো আমাদের সেই পিএইচ এর টপিকটা আজকে শেষ হলো বাফার দ্রবণ শেষ করার মাধ্যমেই, এবং বাফারেরও পিএইচ কিভাবে ঠিক রাখা না থাকে এগুলো আমরা দেখছি, অনেক কিছুই দেখছি। আজকে আমাদের শুরুর যে টপিক সেটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র। ভর ও শক্তি নিত্যতা সূত্র মেনে চলে। তোমরা বলো তো যে শক্তি কি সৃষ্টি বা ধ্বংস করা যায়, নাকি শক্তি শুধু তার রূপ বদলাইতে পারে কিন্তু তার অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট এটা বাড়েও না এটা কমেও না, শুধুমাত্র তার রূপটা চেঞ্জ হয়? তোমরা কি জানো? শুভদীপ বলো। শুভদীপ আসো না? শুভদীপ কি শুনতে পাচ্ছ? আচ্ছা, আমি বুঝতেছি না জি শুভদীপ ভাইয়া। আমার কথা শুনতে পাচ্ছে কিনা। শুভদীপ বলো যে শক্তির জি। নিত্যতার সূত্র সম্পর্কে তুমি কি জানো? শক্তির নিত্যতার নীতিতে বলা হয় যে পৃথিবীতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি রয়েছে, যে শক্তিকে পুনরায় সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, সেটা শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। তো এটার মিনিং কি, তুমি কি বুঝলা? তোমার ভাষায় বলো, এটা মিনিং কি বুঝলা তুমি? যে আমরা চাইলেই কোনোভাবে শক্তি হঠাৎ করে এখানে যোগ করে দিতে পারবো না, বা হঠাৎ করে বানাইতে সেখান পারবো থেকে না। শক্তি নিয়ে নিতে পারবো না, যে এটা ফিনিশ হয়ে গেল। তো আমরা জাস্ট একটা রূপ থেকে অন্য রূপে জাস্ট পরিবর্তন করতে পারবো। ওকে, তা তুমি কি জানো যে বিজ্ঞানী আইনস্টাইনের একটা বিখ্যাত সূত্র আছে, ই সমান এমসি স্কয়ার? জি। এই সূত্রের মিনিং কি? উনি এই সূত্র দিয়ে বুঝাইতে চাইছিল এখানে যে এটা একটা কলম। হ্যাঁ, কলম মানে স্বাভাবিক তার একটা ভর আছে। কলমটাকে যদি আমরা, ভরটাকে যদি আমরা রূপান্তর করতে পারি, ভরটাকে যদি আমরা নাই করে ফেলতে পারি, তাহলে সেটা শক্তিতে পরিণত হবে। এবং কতটুকু শক্তি সে দিবে সেটাও হিসাব করা যায় ই সমান এমসি স্কয়ার সূত্র দিয়ে। এটার ভরকে আলোর বেগের বর্গের সাথে গুণ দাও, তুমি পেয়ে যাবা এটার ভর থেকে কতটুকু শক্তি পাওয়া যাইতে পারে। তাহলে এটা কি শক্তির সৃষ্টির? শুভদীপ বলো। না, সেটা তো ওই যে ভর, যে এক ধরনের শক্তি, সেইটাই ওই সূত্র থেকে বলা হয়েছে। So, আমরা ভরকে জাস্ট শক্তিতে রূপান্তরিত নাইমা তো করতেছি। মেসেজ দিয়ে বলছে যে শক্তি শুধু রূপ বদলায়, এক শক্তি থেকে আরেক শক্তি, তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে যায়, তাপ শক্তি থেকে গতি শক্তিতে যায়। কিন্তু এটা তো কোনো শক্তি না, এটা তো একটা ভর। ভর কি কোনো শক্তি? তাহলে ভর থেকে তো আমরা একটা এনার্জি পাইলাম, সেটা যেই এনার্জি পাই না কেন, তাহলে এটা কি সৃষ্টি না? না, এটা তো রূপান্তর। ভর তো এক ধরনের শক্তি, ওইটা সূত্র দ্বারা ওইটাই বলছেন আইনস্টাইন। ভর এক ধরনের সত্যি এটা বলে না, এমনি বলছে যে ভরকে শক্তিতে কনভার্ট করলে কি আচ্ছা, পরিমাণ শক্তি পাওয়া যাইতে পারে সেটা। একটা কোন একটা ভর তো এই যে প্রোটন নিউট্রন ওইগুলা আছে, তো যদি একটা নাই করে ফেলতে পারেন তাইলে তো প্রোটন নিউট্রনের বন্ধন ভাঙতে হবে, হাবিজাবি যা বন্ধন আছে ওইগুলা ভাঙতে হবে। প্রোটন আর নিউট্রনের না বন্ধনই তো দেখো, অনেক বেশি, তো ওই জন্য। আহ আচ্ছা। শুভদীপ, মোটামুটি কিছুটা গভীরে চলে যাচ্ছ, খারাপ না। তুমি বলতে চাচ্ছ যে ভর মানে তো হচ্ছে বন্ধন শক্তি। আসলে একটু চিন্তা করো যে আমি যখন বলি যে সোডিয়ামের ভর কত, ধরো এটা সোডিয়ামের কলম, বললাম সোডিয়ামের ভর কিভাবে আসে, তুমি যেটা বলবা যে ভাইয়া সোডিয়ামের ভর হচ্ছে তার নিউক্লিয়াসের ভর, এবং নিউক্লিয়াসে থাকে হচ্ছে নিউট্রন এবং প্রোটন। সো নিউট্রন এবং প্রোটন মিলে যে ভরটা হয় সেটাই সোডিয়ামের ভর। সো আলটিমেট এই কলমে যদি 100টা সোডিয়াম থাকে, তাহলে এটার ভরটা আসলে হচ্ছে এটার মধ্যে যত নিউট্রন আর প্রোটন আছে তাদের যোগফল। বন্ধন টন্ধন কিন্তু আমরা কাউন্ট করি না, করি কিনা বলো? ধরো এটার মধ্যে আমি বললাম 100টা প্রোটন আছে, তাহলে এটা ভর কত, তখন আমরা সেটা কিভাবে হিসাব করি? 100টা প্রোটন মানে কি, সরি 100টা ধরো সোডিয়াম আছে, তো আমরা তখন কি কাউন্ট করি যে একটা সোডিয়ামের মধ্যে 12টা প্রোটন নিউট্রন থাকে, 11টা প্রোটন থাকে। সো তাদের ভর আমরা প্রোটন নিউট্রনের ভরও জানি, একটা প্রোটনের ভর কত, একটা নিউট্রনের ভর কত সেটা কিন্তু আমরা জানি। তো তখন আমরা ওইটা গুণ টুন দিয়ে একটা সোডিয়ামের ভর বের করি, সেটার সাথে 100টা গুণ দাও, তাহলে 100টা সোডিয়ামের ভর বের হয়ে গেল। ভর দিয়ে তো বন্ধন শক্তি আমরা হিসাব করি নাই আসলে। ভর তো আসলে আমরা ওই নিউট্রন আর প্রোটনের ভরটাকে আমরা হিসাব করছি, এবং তাদের তো অ্যাকচুয়াল একটা ভর আসলেই আছে। সো সেটাকে তো আমরা ওভারঅল এটার ভর বলতেছি, রাইট? এবং সেই ভরটাকে যদি আমি কনভার্ট করে ফেলতে পারি, এক সময় যদি এই কলমটা দেখো আমার হাতে নাই,
তখন তুমি ধরে নিবা যে এটা এনার্জিতে পরিণত হয়ে গেছে, সেটা এখানে হিট হোক আর যাই হোক। তাইলে কলমটা তো নাই হয়ে গেল, আসলেই তো ভরটা নাই হয়ে গেল, প্রোটন নিউট্রন তো আসলেই নাই হয়ে গেল, পরিণত হয়ে গেল হচ্ছে শক্তিতে। শক্তির তো কোনো ভর নাই, এটা তো তুমি নিশ্চয়ই জানো। তাহলে ভর তো আসলেই শক্তিতে পরিণত হলো, এটা তো সৃষ্টি না, যে আমরা শক্তি সৃষ্টি করলাম ভর থেকে। সৃষ্টি করতে কিছু না কিছু তো লাগবেই। ধরো তুমি হচ্ছে পায়েস তৈরি করতে চাচ্ছ, তাহলে তুমি এটা যে তৈরি করবা, এটাকে যে সৃষ্টি করবা, তার জন্য তো তোমাকে কিছু কাঁচামাল লাগবে। সেটা কি? লাইক ময়দা, চাল, হ্যান ত্যান, এই সেই, দুধ টুধ। তো এমন তো না যে সৃষ্টি করা মানে হচ্ছে জাস্ট জাদু দেখানো হাতে নিয়ে। সৃষ্টি করা মানে কাউকে না কাউকে দিয়ে বানাবাই। তো তুমি যে ডেফিনেশনটা দিলা, সেই ডেফিনেশনে কি ছিল যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিণত হয়। এখানে কিন্তু বলে নাই যে ভর, বলছে কি শক্তি এক রূপ থেকে আরেক রূপ। শক্তির এক রূপ আরেক রূপ মানে কি? শক্তির এক রূপ হচ্ছে বিদ্যুৎ শক্তি, আরেক রূপ হচ্ছে তাপ শক্তি। তার মানে বিদ্যুৎ থেকে তাপে যাইতে পারে, তাপ থেকে বিদ্যুতে আসতে পারে, কিন্তু সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাইলে এটা কি সৃষ্টি বলা যায়? যায় না, যে এটা ভরটা হচ্ছে শক্তিতে পরিণত হইলো। আর ভর তো আসলে শক্তি না অ্যাকচুয়ালি। আমরা কি ভরকে কি কোনো শক্তি বলি? যে এই কলমের শক্তি হচ্ছে 10 গ্রাম, শক্তির একক তো জুল হয়। ভর তো ভরই, ভর তো একটা আলাদা জিনিস। আচ্ছা, তোর বল, তোর ভাই এটা আইনস্টাইন তার মন গড়া একটা সূত্র দিয়ে দিছে, তার মনে চাইছে দিয়ে দিছে, কিন্তু বাস্তবে এটা পসিবল না। তোরা বলতো বাস্তবে এটা পসিবল কিনা, যে কোনো একটা কিছুর ভরকে শক্তিতে পরিণত করা, এটা কি বাস্তবে তোমাদের কি মনে হয় যে পসিবল কিনা? শুভদীপ বলো। ভরকে শক্তিতে রূপান্তরিত করতে হলে তো পুরাটা আর কি ভেনিশ করে দিতে হবে, এটা তো কখনো তো হইতে দেখিনি। পুরোটা করলাম না বেনিস, অর্ধেক করলাম, অর্ধেক করলাম। অর্ধেক না থাকলো, অর্ধেক হচ্ছে শক্তিতে পরিণত হয়। ইজ ইট পসিবল? আপনি একেবারে নাই করে দিবেন কিভাবে? শক্তি বানাবো, নাই হবে কি? একবার তো নাই হচ্ছে না, সে শক্তিতে কনভার্ট হচ্ছে। অন্বেষা বলো। ভাইয়া তাহলে বস্তুর ভর আলোর বেগে হতে হবে যদি আইনস্টাইনের সূত্র মানতে না হয়। না, আলোর বেগে হইতে হবে এটা বলে নাই। এটা ওইটা আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র আর বিশেষ সূত্র, ওইটা ওগুলাই যাচ্ছিল। ইসন এমজিস্কার আরেকটা সূত্র না, ওনার বহুত পপুলার সূত্র আছে, ঠিক আছে? আর তুমি যেটা বলছো এটা আপেক্ষিকতার সূত্র, বা আইনস্টাইনের বিখ্যাত দুটা সূত্র আছে, একটা হচ্ছে এক্সক্লুসিভ ল বা ফর্মুলা, যেটাকে বিশেষ সূত্র বলে, আরেকটা হচ্ছে সাধারণ সূত্র। তো ওই দুইটা যাচ্ছে, ওই দুইটা যাইতে হলে আলোর বেগ লাগবে। এইখানে উনি জাস্ট একটা ইকুয়েশন দাঁড় করাইছে। আচ্ছা, আমি বলি যে এটা বাস্তবে হয়, এবং এটা বাস্তবে মানে সম্ভব যে একটা ভরকে আসলে শক্তিতে পরিণত করা। হ্যাঁ শুভদীপ, কিছুটা ঠিক বলছো। আচ্ছা, আমি তোমাদেরকে একটু বলি যে ভরকে আসলে শক্তিতে পরিণত করা সম্ভব। তোরা বলতো ভাই কিভাবে, কোথায় হয় এটা? আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। ফিশন বিক্রিয়ায় ভর শক্তিতে পরিণত হয়। কিভাবে আমি বলি। ফিশন প্রক্রিয়ায়, ফিশন বিক্রিয়া কি তোমরা চ্যাপ্টার 2 এ পড়ে আসছো। এটা কিন্তু কেমিস্ট্রির জিনিস, কেউ আর বললো না ভাই এটা তো ফিজিক্সের জিনিস, এটা কেমিস্ট্রির চ্যাপ্টার 2 এ ছিল। আচ্ছা, ফিশন বিক্রিয়ায় কি হয় হইতো? ফিশন বিক্রিয়া হচ্ছে একটা নিউক্লিয়াস ভেঙে দুইটা ডিফারেন্ট নিউক্লিয়াসে পরিণত হইতো, একটা মৌল ভেঙে আরো দুইটা মৌলে পরিণত হইতো। এটা তো ফিশন ছিল, এটা নিয়ে তো কারো দ্বিমত নাই। তো ফিশন বিক্রিয়া কিন্তু একটা এনার্জি তৈরি হইতো, তোমাদের কারো মনে আছে? যেমন ইউরেনিয়ামকে ভাঙলে 200 মেগা ইলেকট্রোভোল্ট এনার্জি তৈরি হচ্ছে। তাহলে মনে রাখো, এই যে এনার্জিটা তৈরি হইলো এটা কোথা থেকে আসলো? তো যেইটাকে ভাঙা হইলো ওইটার ভর যদি হয় 10, ধরে নিলাম 10, তো সেটা ভেঙে যে দুইটা হয়, একটা হচ্ছে 5, একটা 4। তাহলে 10 গ্রাম ভেঙে কয় গ্রাম হইলো বলতো? 5 আর 4 মানে কত গ্রাম হইলো? 9। বাকি 1 গ্রাম গেল কই? এটা ছিল 10, ফিশন প্রক্রিয়া এটা ভেঙে কত হইলো? 5 আর 4 9, বাকি 1 গ্রাম গেল কই? নাই, হাওয়া। ওই বাকি 1 গ্রাম হচ্ছে শক্তিতে কনভার্ট হচ্ছিল। মানে ফিশন বিক্রিয়ায় যে এনার্জিটা পাচ্ছিলাম ওইটা অ্যাকচুয়ালি তার ভরটা নাই হয়েই ওই এনার্জিটা পাচ্ছিলাম। এটাই বাস্তবতা। তোমরা যখন ফিজিক্সের চ্যাপ্টার কত 9 নম্বর চ্যাপ্টার সম্ভবত, পরমাণুর গঠন যে চ্যাপ্টারটা আছে সেকেন্ড পেপারে, ফিজিক্সের সেকেন্ড পেপার চ্যাপ্টার 9, ওখানে খুব সুন্দর করে এগুলোর ম্যাথ আছে, অঙ্ক আছে কিভাবে ভর কমে সেটা শক্তিতে কনভার্ট হয়, কত শক্তি বের হবে ওই বিক্রিয়া থেকে, সব কিন্তু বের করা যায়, সব কিন্তু ক্যালকুলেট করা যায়।
সো তোমরা ওই চ্যাপ্টারে বিস্তারিত আরো জানতে পারবা। তো তার মানে কি যে আসলেই পসিবল, আইনস্টাইন যে ফর্মুলাটা দিছে ই সমান এমসি স্কোয়ার, ওই ফর্মুলা আসলেই সত্য, বাস্তবে সত্য, আসলে এরকম হচ্ছে ফিশন বিক্রিয়া এরকম হচ্ছে। আচ্ছা, তো শক্তি নিত্যতা সূত্রর শুভদীপ ফর্মাল সূত্র সংখ্যাটা আবার একটু দাও তো, ফর্মাল সংখ্যাটা তুমি যেটা প্রথমে দিছিলা, আমি এবার তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি। বিশ্ব ব্রহ্মাণ্ডে যে শক্তি আছে সেটা কখনো সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না, আর জাস্ট এই শক্তিটার রূপ পরিবর্তন করে। আচ্ছা, আমি তোমাদেরকে এখন বলি, আসলে শক্তির যে রূপ এক রূপ থেকে আরেক রূপ যায়, শক্তি শুধুমাত্র সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না, এক রূপ থেকে আরেক রূপে যায়। এইটা তোমাদের যে এই যে বাংলা যে বইগুলো আছে এইগুলা লেখা, শাহজাহান তপনের বইয়ে পাবা, ইশাক স্যারের বইয়ে পাবা, কোনো ইংরেজি রাইটারের বইয়েই লেখা পাবা। ওনারা এটাকে ট্রান্সলেট করতে গিয়ে নিজের মতো করে বানায় ফেলছে। আমার কথা কি বোঝা গেছে? আমি কিন্তু এই জিনিসগুলো অনেক গভীরভাবে পড়ছি, আমার সাবজেক্ট কিন্তু এগুলো নিয়ে। সো তোমরা যে বাংলা বইগুলা পড়তেছো, ওইখানে ছোটবেলায় যে বই পড়ছো 7-8 এর বই, ওইখানে লেখা ছিল শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে যায়, কিন্তু সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। এই যে শক্তি যে রূপান্তরিত হয় আর কিছু করা যায় না, এই টার্মটা ইংলিশ কোথাও লেখা নাই। অ্যাকচুয়ালি শক্তি সংরক্ষণশীলতা সূত্র এটা ছিল না। তবে হ্যাঁ, শক্তি সংরক্ষণতলা সূত্র বা নিত্যতা সূত্র মেনে চলে, কিন্তু সূত্রটা এইরকম ছিল। সূত্রটা ছিল যে শক্তি কনজার্ভ থাকে, সংরক্ষিত থাকে, কনজার্ভ থাকে। কারণ সেটা কিভাবে কনজার্ভ থাকবে সেইটাকে বাংলা ভাষায় এনে লেখা হয়েছে যে শক্তি খালি এক রূপ থেকে আরেক রূপে যাবে, যেটা সৃষ্টি করা যাবে না, ধ্বংস করা যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে অ্যাকচুয়াল লটা ছিল যে এনার্জি কনজার্ভ থাকবে, সেটাকে সৃষ্টিও করা যাবে না, সেটাকে ধ্বংসও করা যাবে না, সেটা কনজার্ভ থাকবে। এটা সত্য, এটা সত্য, এটাই নিত্যতা সূত্র। কনজার্ভটা সে কিভাবে থাকবে এটা হচ্ছে দেখার বিষয়। তো এই যে কলম, এই কলমের মধ্যে শক্তিটা আসলে ভর হিসেবে কনজার্ভ ছিল। আমার কথা কি বোঝা গেছে? তার মানে শক্তি কিন্তু আসলেই নিত্যতা সূত্র মেনে চলে, কিন্তু তোমাদের 8, 9 এবং 11, 12 এর কিছু বইয়ে শক্তির রূপান্তরে যে কথাটা বলা আছে এটা কিন্তু 100% একুরেট না। এটা ওনারা ট্রান্সলেট করতে গিয়ে নিজের ভাষায় লিখতে গিয়ে ওইভাবে লিখে ফেলছে। কিন্তু অ্যাকচুয়ালি নিত্যতা সূত্রটা হবে যে শক্তি কনজার্ভ থাকে। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড যে কথা বললাম, হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডে মোট শক্তি সংরক্ষিত অবস্থায় থাকে, কনজার্ভ অবস্থায় থাকে। এটাকে সৃষ্টিও করা যায় না। এই শক্তি পরিমাণ তুমি চাইলে বাড়াইতেও পারবা না, এই শক্তি পরিমাণ তুমি চাইলে কমাইতেও পারবা না। পৃথিবীতে বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু পৃথিবীটা, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত এনার্জি আছে সেটা সেটা ফিক্সড, সেটা ফিক্সড, সেটা কনজার্ভ থাকবে। কি উপায়ে কনজার্ভ থাকবে সেটা আমরা সেটা 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 হচ্ছে দেখার বিষয়। যেমন এই যে কলমের কথা বললাম, এখানে শক্তিটা কনজার্ভ ছিল কলমের মধ্যে, কি আকারে? ভর আকারে। তার মানে এটা না যে ভর মানেই শক্তি, ভর মানে ভর, কিন্তু শক্তিটা ভর হিসেবে কনজার্ভ ছিল এখানে। চাইলেই এই ভর থেকে আমরা এই শক্তিটাকে আবার ফেরত আনতে পারি। কিভাবে? ই সমান এমসি স্কোয়ার দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারি যে এই ভর আকারে যে কনজার্ভ আছে, কি পরিমাণ শক্তি এখানে কনজার্ভ আছে, এটা চাইলে আমরা বের করতে পারি। জাস্ট ই সমান এমসি স্কোয়ার ফর্মুলায় ফেলো, তুমি বের করে ফেলতে পারবে এটার মধ্যে কি পরিমাণ এনার্জি কনজার্ভ আছে। ইন টোটাল শক্তি কিন্তু কনজার্ভ। তুমি এরকম সবগুলা ভর যোগ করো বিশ্ব ব্রহ্মাণ্ডের, তুমি ইন টোটাল একটা এনার্জি কিন্তু পাবা, যেটা 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 ফিক্সড, যেটা চেঞ্জ হবে না, যেটা তুমি বাড়াইতেও পারবা না, যেটা তুমি কমাইতেও পারবা না। তো এইটা হচ্ছে আসলে শক্তি নিত্যতার সূত্র। তোমরা এখন হাজারি নাগের বই পড়ো, কবির তোমরা ইসাক স্যারের বই পড়ো, 2-1টা বই পাও, সব বই আবার না, আবার 9-10 কিছু বই পড়ে আসছো। সো ওই যে রূপান্তরে যে কথাটা বলা আছে ওইভাবে আসলে বলা ছিল। আমার কথা কি বোঝা গেছে? মানে আমার আমার ধারণা কি ঠিক আছে এখন, নাকি তোমাদের মনে হচ্ছে যে না ভাই কোনো একটা জায়গায় হয়তো মিলতেছে না? কারো যদি কোনো লাইন না মিলে আমাকে বলো, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। শক্তির নিত্যতার সূত্র কি বুঝতে পারছো? ওকে, যদিও তোমাদের হাজারির বই আমার সামনে খোলা, এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে শক্তি এক রূপ থেকে শুধু অন্য রূপে পরিবর্তিত হইতে পারে, কিন্তু একে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ঠিক আছে, কাইন্ড অফ ঠিক আছে, বাট একটু ডিফারেন্ট ওয়েতে তোমাকে কোশ্চেন করলে তখন মনে হবে যে আসলে কি ঠিক আছে। হয়তো তুমি যদি ওই রাইটারের কাছে জিজ্ঞেস করো যে এখানে ভর থেকে যে শক্তি হচ্ছে এটা কি, উনি এটাকে এইভাবে ব্যাখ্যা দিতে পারে যে শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হইতে পারে। এখানে ভর হচ্ছে শক্তির একটা রূপ, যেটা তোমরা অনেকে অলরেডি এইভাবে আনসার দিচ্ছ। ওনারা চাইলে এটাকে এইভাবে বলতে পারে।
এইভাবে বললে ঠিক আছে, কিন্তু ওনাদের সূত্রটা, আমার কথা বুঝতে পারছো? কেউ যদি এইভাবে বলে যে ভর হচ্ছে শক্তির একটা রূপ, তাইলে ঠিক আছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা আসলে একটা, এটা উনি বলতেছে, ব্যাপারটা বুঝছো? কারণ এইভাবে তো আসলে বলা নাই, বলা হচ্ছে টোটাল শক্তিটা কনজার্ভ থাকবে। তো স্বাভাবিকভাবেই এটা উনি ওনার মতো বলতেছে এক রূপ থেকে আরেক রূপে, এবং বলতেছে ভর হচ্ছে শক্তির একটা রূপ। এটা আসলে এইভাবে বলার কোনো মানে নেই, আমার কথাটা বুঝতে পারছো? তো ওনারা যদি ওইভাবে ব্যাখ্যা দেয় তাইলে ঠিক আছে, কিন্তু ওইভাবে ব্যাখ্যা দেওয়ার কি দরকার? এইভাবে তো বলার দরকার নাই আসলে। যাই হোক, অনেক বেশি পেঁচাই ফেলছি আমি মনে হয় জিনিসটা। আই থিঙ্ক তোমাদের এখন কিছুটা ক্লিয়ার হয়েছে যে শক্তির নিত্যতার সূত্র কি, ভরের নিত্যতার সূত্র কি, তাইলে বলো। শুভদীপ বলো। শুভদীপ নেই, এবার অন্য কেউ বলো। আদিল বলো, আদিল আনমিউট করো। এখানে একটা কথা বলা আছে, ভর ও শক্তির নিত্যতার সূত্র, খালি শক্তির নিত্যতার সূত্র বলে নাই, বলছে ভর ও শক্তির নিত্যতার সূত্র। তা ভরের নিত্যতার সূত্র কি হইতে পারে? তাহলে ভাইয়া ভরকে হয়তো নতুন করে সৃষ্টি করা যায় না, পুরো বিশ্বে টোটাল ভর সবুজ কনজার্ভ থাকবে, মানে থাকবে, ঠিক জানার নেই। শর্টকাটে বলবা, টোটাল ভর কনজার্ভ থাকবে, একটা সিস্টেমে টোটাল ভর কনজার্ভ থাকবে। বাস্তবতা হচ্ছে ভরও কিন্তু শক্তিতে কনভার্ট হয়ে যেতে পারে, E সমান mc স্কয়ার। সো আমরা প্যাচে যাব না, আমরা হচ্ছে ট্র্যাপে পড়বো না, আমরা বলবো কি ভর একটা সিস্টেমে ইন টোটাল ভর কনজার্ভ থাকে। ওকে, আমরা এইভাবে বলবো, আমরা ট্র্যাপে পড়বো না। ওকে, আচ্ছা যাই হোক, এখন আমরা আসলে কেমিস্ট্রিতে ফিরে আসি। আমি একটু নিউক্লিয়ারে চলে গেছিলাম, নিউক্লিয়ার বিক্রিয়া চলে গেছিলাম। তো রসায়নে যে বিক্রিয়াগুলো হয়, যেগুলোকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। আচ্ছা তোমরা আবার একটু জয়েন করো, 1 মিনিট পরে জয়েন। তোমরা ঠিক 1টা 10-এ জয়েন করবো। ওকে, আজানটা শেষ হোক, আর আমার এখানে লাস্ট মিনিট দেখাচ্ছে, কেউ লেট করবো না। ওকে।